তোমাতেই আসক্ত। পর্ব ৩। তানিশা সুলতানা। অহনা কন্যা সন্তানের জননী হয়েছে। ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আতিয়া বেগম। তার সেই ছোট্ট মেয়ে, যে কি না সর্বক্ষণ মায়ের আঁচল ধরে ঘুর ঘুর করত। সেই মেয়েটি মা হয়েছে। চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা, সে হাত পা নেড়ে নেড়ে খেলছে। তারই পাশে ক্লান্ত ভঙ্গিমায় শুয়ে আছে আতিয়া বেগমের কলিজার টুকরো অহনা। বহু বছর হয়ে গেল মেয়েটাকে সামনে থেকে দেখা হয়। বুকে জড়িয়ে আদর করা হয় না। কলেজে উঠতেই সম্পর্কে জড়িয়েছিল, পরে সুইজারল্যান্ডের বাসিন্দা এক ছেলের সাথে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। তার সেই সিদ্ধান্ত হাফিজুর চৌধুরী কিংবা আতিয়া কেউই মেনে নেয় না। অগত্য 18 বছর পেরুতেই সেই ছেলের সাথে পাড়ি জমায় সুইজারল্যান্ড। ভুলে যায় মা এবং দাদাকে। আতিয়া বেগম এর দুটো সন্তান, দুজনই তার থেকে বহু বহু মাইল দূরে। মাঝে মধ্যে একটু আধটু ফোনে কথা বলে এই যাহহ, তারও ইচ্ছে করে ছেলেমেয়ে নিয়ে এক ছাদের তলায় বাস করতে, ঘুম থেকে উঠে ছেলেমেয়ের মুখ দেখতে, মা ডাক শুনতে। টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে ফোনের স্ক্রিনে। প্রাণ ভরে দোয়া করতে ভুলে না মেয়ে এবং নাতনিকে। তখনই ফোন বেজে ওঠে আতিয়া বেগমের ফোন। কনখানা রিসিভ করে কানে তুলতেই ভেসে আসে ছেলের গম্ভীর কণ্ঠস্বর। আম্মু, আমি টিকিট পাঠিয়েছি। কাল সকাল 6টায় তোমার ফ্লাইট। আর কোনো কথা শুনতে চাই না আমি। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে মলিন স্বরে বলেন, এতিম মেয়েটাকে ফেলে রেখে আমি যেতে পারব না। 3টে মাস অপেক্ষা কর। আদ্রির বাবা দেশে আসুক। তার কাছে মেয়েকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাব তোদের কাছে। ফাকিং সিম্প্যাথি বিড়বিড় করে আওড়ায় আবরার এবং বলে, 2টো টিকিট পাঠিয়েছি। একটু অবাক হয় আতিয়া বেগম, তার ছেলে 2টে টিকিট পাঠিয়েছে। ঠিক শুনল, আবরার আদ্রিকে নিতে চাচ্ছে তার কাছে। আদ্রি যেতে না চাইলে কান ধরে টেনে নিয়ে আসবে। ব্যাস, কল কেটে যায়। মৃদু হাসে আতিয়া বেগম। অবশেষে আদ্রি আর আবরার মুখোমুখি হবে। ভার্সিটির মাঠে 3 বান্ধবী এবং এক বন্ধুর সাথে বসে আছে আদ্রি। মনটা তার একদমই ভালো নেই। সর্বক্ষণ ঠোঁটের কোনো হাসি লেগে থাকা আদ্রির মুখটা আজকে মলিন। বকবকের রানী মুখে কুলুপ এঁটে আছে। শুভ ইতোমধ্যেই কয়েকবার আদ্রিকে খুঁচিয়েছে। কি হয়েছে জিজ্ঞেস করতে করতে ক্লান্ত সে। তবুও আদ্রিতা মুখ খুলছে না। হাঁটুতে মাথা ঠেকিয়ে দূরে ঘাসের উপরে খেলতে থাকা অ্যানিকে দেখছে সে। যেখানেই যায় অ্যানিকে সাথে নিয়েই যায়। চৌধুরী বাড়ির কেউই তেমন পছন্দ করে না সুযোগ খোঁজে ফেলে দেওয়ার। এই আদ্রি, ওই দেখ তোর আসিফ আদনান আসছে আমাদের দিকেই। চট করে মাথা তোলে সে। অনবরত দৃষ্টি ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। ভার্সিটির গেইটের ভেতরে ঢুকতে থাকা লম্বা এক যুবককে দেখে নিমিষেই মলিন ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চুলের ভাঁজে হাত ঢুকিয়ে ঠিকঠাক করে নেয়। শুকনো ধোপ গিলে মাশাআল্লাহ কু আওড়ায়। এই যুবককে ভালোবাসে আদ্রিতা একটু বেশি। তার শয়নের স্বপনে শুধু এই মানুষটিই রয়েছে। বলা বাহুল্য, এই মানুষটিকে দেখার জন্য ক্লাস ফাঁকি দিয়ে মাঠে বসে থাকে। কিন্তু কখনোই তার সামনে দাঁড়ানোর সাহস হয়নি, কখনোই চোখে চোখ রেখে ভালোবাসার কথা জানাতে পারেনি সে। বহুবার ভেবেছে আজকে প্রপোজ করেই ফেলব, তবে সাহস জোগাতে পারেনি। স্মৃতি পুনরায় বলে ওঠে, আদ্রি, এটাই সুযোগ, আজকে মনের কথাটা বলে দে তাকে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। দৃষ্টি সরায় আসিফের পান থেকে। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। পরপরই চোখ খুলে পুনরায় তাকায় আসিফের পানে। ওই তো অ্যানির কাছে এসে থামল। হাঁটু মুড়ে বসে ডান হাত বাড়িয়ে কোলে তুলে নিল অ্যানিকে। এবার বুকের সাথে চেপে ধরে চুমু খেল ঠোঁট দাবিয়ে। গলা শুকিয়ে আসে আদ্রিতার।
যেন চুমুটা অ্যানির নয়, তার গালেই পড়েছে। লজ্জায় কান গরম হয়ে ওঠে। হাঁসফাঁস করতে করতে দাঁড়িয়ে পড়ে। আদ্রিতার দাঁড়ানো দেখে বাকিরাও দাঁড়ায়। এশা বলে, কি হলো আদ্রিতা? কি ভাবছিস? আদ্রিতা জবাব দেয় না। শুভ কপাল কুঁচকে বলে, আদু ব্লাশ করছিস কেন তুই? স্বপ্নে কি আসিফ আদনানকে নিয়ে কক্সবাজারে চলে গেলি নাকি? বাকিরা হেসে ওঠে। আদ্রি চোখ পাকিয়ে তাকায় শুভর পানে। তখনই ভেসে আসে হাস্যোজ্জ সুন্দর এক কণ্ঠস্বর। আদ্রিতা, বিড়ালটা তোমার? স্মৃতি খোঁচা মারে আদ্রিতাকে। ধীরে ধীরে তাকায় আসিফ আদনানের পানে। বুক কাঁপছে তার। লোকটার শরীর থেকে ভেসে আসছে জেন্টস পারফিউম এর সুঘ্রাণ। কেমন মাতাল মাতাল লাগছে। ইচ্ছে করছে সাদা পাঞ্জাবিতে নাক ডুবিয়ে সমস্ত ঘ্রাণ শুষে নিতে। আদ্রির থেকে জবাব না পেয়ে মুখের সামনে তুড়ি বাজায় আসিফ। চমকায় আদ্রিতা। স্মৃতি বলে ওঠে, অ্যাকচুয়ালি ভাইয়া, সে আপনাকে ভালোবাসে, তাই নার্ভাস হয়ে যাচ্ছে। কপাল কুঁচকায় আসিফ। আদ্রিতা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। এবার কোন দিক দিয়ে দৌড় দিবে আদ্রিতা? কোন দিকে পালাবে? পরপরই আসিফ হেসে ওঠে। আদ্রিতার কপালে 2 আঙুলে টোকা দিয়ে বলে, ভালোবাসলে বলে দিতে হয়, মনের মধ্যে কথা জমাতে নেয়। পচে যায়। সকলেই গো হ হো ই বলে ওঠে। লজ্জায় মাথা নিচু করে ফেলে আদ্রিতা। ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে পড়ছে। আসিফ অ্যানিকে নামিয়ে দেয়। তারপর আদ্রিতার ডান হাতখানা মুঠো করে ধরে উপরে তোলে। স্মৃতির থেকে কলম টেনে নিয়ে নিজের ফোন নাম্বার খানা লিখে দেয়। এবং সাথে সাথেই হাত ছাড়ে। আদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আসিফের পানে। লোকটা তার হাত ধরল। কল করিও। অপেক্ষায় থাকব। তারপর আসিফ আদনান চলে যায় ভার্সিটির ভেতরে। পেছনে রেখে যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতার এবং তার বন্ধুদের। এতেটাই সহজ? মানে আসিফ আদনানও পছন্দ করত আদ্রিতাকে? বাহ! বাড়ি ফিরে দেখতে পায় আতিয়া বেগম বড় বড় 2টো লাগেজ গুছিয়ে ড্রয়িং রুমে বসে আছে। দেখতে তাকে বড়ই উদাসীন লাগছে। বড়মা মেজমা কি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে? বুকটা কেঁপে ওঠে। চিন্তিত আদ্রিতা এনিকে কোল থেকে নামিয়ে দৌড়ে গিয়ে বসে পড়ে আতিয়া বেগমের পাশে। এবং 2 হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শুধায়, মা, কোথায় যাচ্ছ তুমি? আমাকে কেন বললে না? আমি যাই আর একটু পরে আসতাম, তাহলে কি আমাকে রেখেই চলে যেতে? আতিয়া বেগম হাসে। আদ্রিতার হাতের উপর হাত রাখে। তোর জন্যই বসে আছি। তোকে নিয়ে যাব। কোথায়? সুইজারল্যান্ডে। ললাটে ভাঁজ পড়ে আদ্রিতার। ছেড়ে দে আতিয়াকে। কেন? তোমার ছেলের কাছে। অহনার বাবু হয়েছে দেখতে। কতদিন থাকব? 10-15 দিন। সত্যি তো? হুমম, এখন যা, চট করে জামা পাল্টে আয়। হুম। আদ্রিতা উঠে পড়ে। কয়েক পা এগোতেই অ্যানির কথা মনে পড়ে। সে চলে গেলে অ্যানিকে রেখে যাবে কার কাছে? মুহূর্তেই পেছন ঘুরে প্রশ্ন করে, মা, অ্যানি? সেও যাচ্ছে আমাদের সাথে। আদ্রিতার খুশি আর দেখে কে? সে নাচতে নাচতে চলে যায় রুমে। হাতের নাম্বার খানা খাতায় লিখে ফেলে, তারপর বিছানায় তাকাতেই দেখতে পায় তার জামাকাপড় রাখা সেখানে। মাঝে মধ্যে আদ্রিতার মন নয় আতিয়া বেগমকে কয়েকটা চুমু দিতে। এই মানুষটা এত ভালো কেন? এই যে আদ্রিতার পরনের জামাকাপড়ও ঠিক করে রেখেছে। মনে মনে মাকে হাজারবার ভালোবাসি ভালোবাসি বলতে বলতে ওয়াশরুমে ঢুকে পড়ে। মিনিট 10 মতো সময় নিয়ে তৈরি হয়ে নেয়।
এবং অ্যানিকেও তৈরি করায়। অনবরত বেজে চলেছে কলিং বেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আবরার। মনিটরে চলছে ইংলিশ মুভি। অতি মনোযোগ সহকারে মুভির মজা উপভোগ করছিল সে। মনিটরে মুভি পজ করে খাট হতে নেমে পড়ে। শক্তপোক্ত হাতে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে কক্ষ হতে বের হয় ততক্ষণে সিয়াম দরজা খুলে দিয়েছে। একে একে ভেতরে ঢুকে পড়েছে 4 জন পুরুষ, এরা আবরারের বন্ধু। নিহান, আমান, ইভান, আহাদ। তারা ভেতরে ঢুকে একটুও নীরব নেই। প্রথমেই সিয়ামকে চেংদোলা করে ধরেছে এবং একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। মূলত প্রশ্নের সঠিক জবাব না পেলে তাকে নামানো হবে না। সিয়াম চিল্লিয়ে ওঠে এবং বলে, আবরারের বোনকে পছন্দ হয়েছে আমার। এবং আবরার শুধুমাত্র আমার জন্য ওর বোনকে সুইজারল্যান্ড আনছে। এই তো আর 2 ঘন্টা পরেই ল্যান্ড করবে। সিয়ামকে সোফায় শুইয়ে দেয় ওরা। ঘণ্টা খানিক আগে ওদের চ্যাট গ্রুপে সিয়াম বলেছে, খো গাইস, আবরার আমাকে ভীষণ ভালোবাসে গি। ব্যাস এইটুকুই। মুহূর্তে ওরা যে যার কাজ ফেলে ছুটে এসেছে আবরারের বাসায় রহস্য উদ্ঘাটন করতে। আবরার ওদের কার্যকলাপ সবটাই দেখে। পরপরই হাত ঘড়িতে নজর রাখে। 3:04। এয়ারপোর্টের উদ্দেশ্যে এখনই বেরিয়ে পড়তে হবে। লং জার্নি করার অভ্যাস নেই আদ্রিতার। আর প্লেন ভ্রমণ তো এই প্রথমবার। অনেক এক্সাইটেড ছিল। ভেবেছিল মেঘ দেখতে দেখতে পৌঁছে যাবে সুইজারল্যান্ড। কিন্তু গোটা জার্নি ঘুমিয়েই পার করেছে। প্লেন ল্যান্ড করার পরপরই ঘুম ছুটেছে এবং তখন থেকেই আক্ষেপ করছে। লাগেজ হাতে পাওয়ার পরে সেটা সংগ্রহণ করে এগোতেই দেখা মেলে আবরারের। দেখেছেন আতিয়া বেগম। আদ্রিতার সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত অ্যানিকে এয়ারপোর্ট দেখাতে। ইস রে অ্যানি, যদি তোর বাবা আসিফ আদনানের সাথে এখানে আসতে পারতাম, তাহলে তোর জন্য নতুন একটা ভাই বোন নিয়ে ফিরতে পারতাম। কথাটা বেশ জোরেই বলেছে এবং কথা শেষ হওয়ার পর মুহূর্তেই ধাক্কা খায় শক্তপোক্ত কিছুর সাথে। বিরক্ত আদ্রিতা কপাল কুঁচকে তাকায়। মুহূর্তেই আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। এটা কি রে ভাই? এত লম্বা মানুষ হয় আর এভাবে কেন তাকাচ্ছে? ধাক্কা খেলার বলে? বাপ রে বাপ, এমন ভাবে তাকিয়েছে যেন আদ্রিতাকে কাঁচা গিলে খাবে, একটুও ঢেকুর তুলবে না। দৈত্য যেন কোনো একটা। শুকনো ধোক গিলে আদ্রিতা। পাশে তাকাতেই দেখতে পায় আতিয়া বেগম দৈত্যটার হাত জড়িয়ে কাঁদছে। চতুর আদ্রিতা বুঝে ফেলে এটুই হচ্ছে আবরার তাসনিন। তাই সে একটু হাসার চেষ্টা করে এক হাত কপালে তুলো সেলুট করার পরে করে বলে, আসসালামু আলাইকুম বড় ভাই। ভালো আছেন? আমিও ভালো আছি। শরীর ভালো তো? আমারও ভালো। তাহলে চলুন যাই। বলতে বলতে আবরারকে পাশ কাটিয়ে চলে যায়। আবরার বিড়বিড় করে আওড়ায়, আসিফ আদনান। আতিয়া বেগম এয়ারপোর্ট থেকেই হাসপাতালের উদ্দেশ্যে বেরুবে। আদ্রিতাও যেতে চেয়েছিল, তবে আতিয়া বেগম সাথে নিতে নারাজ। এমনিতেই দুর্বল, এখন হাসপাতালে গেলে খুঁজেই পাওয়া যাবে না। অহনার হাজব্যান্ড নিতে এসেছে ওনাকে। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খায় আতিয়া বেগম। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে হাত ঘড়িতে সময় দেখে নেয় এবং বলে, মেলোড্রামা শেষ হবে কখন? আদ্রিতা ভেংচি কাটে। কি রে ভাই, এভাবে গম্ভীর স্বরে বলার কি হলো? স্বাভাবিক কণ্ঠে বলা যেত না, গিয়ে আম্মু, তোমাদের আলাপ শেষ হলে এবার যাও। সন্ধ্যা হয়ে আসছে গু। উজবুক একটা। আদ্রিতা ভেবে পায় না তার মতো এত কিউট ইনোসেন্ট মিষ্টি মেয়ের ভাই এমন তারকাটা গোমরামুখ ভাল্লুক কি করে হল? অবশ্য হবে নাই বা কেন? সে তো আপন ভাই না, খালাতো ভাই। আতিয়া বেগম আবরারের হাত ধরে বলে, ওকে দেখে শুনে নিয়ে যাস।
আদ্রিতার সাথে সাথেই ঘোর প্রতিবাদের সুরে বলে, মা আমাকে দেখে নিতে হবে না। আমি বড় হয়ে গিয়েছি। নিজেই দেখে শুনে যেতে পারব। চোখ রাঙায় আতিয়া বেগম। একটুও কেয়ার করে আদ্রিতা। আবরার ভ্রু বাঁকিয়ে এক পলক তাকায় এবং সাথে সাথেই দৃষ্টি সরিয়ে ফেলে। অতঃপর আতিয়া বেগম গাড়িতে উঠে বসে শেষবার হুঁশিয়ার করে আদ্রিতাকে এবং আবরারকে। মুহূর্তেই শো করে চলে গেল গাড়ি। গাল ফুলিয়ে সেদিকেই তাকিয়ে থাকে আদ্রিতা। রাস্তাঘাট বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো জ্যাম নেই। নিরিবিলিতে গাড়ি চলাচল করছে। আদ্রিতা মনে মনে বল, যতটা ভেবেছিলাম ততটাও উন্নতি করতে পারেনি দেশটা। বাংলাদেশে কত গাড়ি, এত এত গাড়ির ঠেলায় রাস্তা ব্লক হয়ে থাকে। আর এই দেশে রাস্তাঘাটে তেমন গাড়িই নাই। গাড়ির উৎপাদন কম। ধুরোর কোথায় এসে পড়লাম। জ্যাম এর মজা উপভোগ করতে পারব না। ভাবতে ভাবতেই তার আরেকটা বিষয় খেয়াল হয়, তাকে কেউ ভালোবাসে না। কেউ মানে কেউই না। ভালোবাসলে মা নিশ্চয় তাকে একা ফেলে চলে যেতে পারত না। হতাশ আদ্রিতা এনির পানে তাকায়। সে আপাতত কুটুর কুটুর নয়নে চারিপাশটা পর্যবেক্ষণ করছে। মনে মনে বোধহয় বলছে, মাম্মাম তুমি আমাকে নিয়ে কোথায় চলে আসলে? এই বিড়ালটা আদ্ধির বাবা এনে দিয়েছিল। তার বাবা আসাদুল ইসলাম। 20তম জন্মদিনে তিনি মেয়ের সাথে দেখা করতে এসেছিল সুদূর সিঙ্গাপুর থেকে। 3 মাস সময় কাটিয়েছেন। বিড়াল ছানাটি তখন ছিল একটুখানি। ভালো করে হাঁটতেও পারত না। সেই থেকে আদ্রিতা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। নাম দিয়েছে অ্যানি। ধবধবে ফকফকে পরিষ্কার রাস্তার এক কোনায় কালো রঙের একটা গাড়ি রাখা রয়েছে। দেখতে বেশ সুন্দর। সেই গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে যায় আবরার। আদ্রিতা দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে। আতঙ্কিত স্বরে বলে, আল্লাহ, কি করছেন? অন্যের গাড়িতে কেন উঠছেন? নিশ্চয় আমার সামনে একটু বড়লোক সাজতে। আরে হো বড় ভাই, এটা বাংলাদেশ নয়। এখানে। বাকিটা শেষ করার আগেই আবরার শক্ত গলায় ধমকে বলে, শাট আপ। মুখটা বন্ধ রাখো এবং গাড়িতে বসো। শুকনো ধোক গিলে আদ্রিতা। তার ছোট্ট বুকখানা কাঁপছে। এত জোরে কেউ ধমক দেয়? একটুর জন্য কিডনিটা গলে যায়নি। আল্লাহ! জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আশেপাশে একটু নজর ঘুরিয়ে দেখে নেয়। না কেউ তাকিয়ে নেই। মানে মাঝ রাস্তায় আদ্রিতাকে অপমানিত হতে কেউ দেখে ফেলেনি। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। এবং মনে মনে পণ করে এই খাটাসটির সাথে জিন্দেগিতেও কথা বলবে না। গাল ফুলিয়ে গাড়ির পেছনে গিয়ে বসে পড়ে। অ্যানিকে নামিয়ে দেয় পাশের সিটে। হাত দুটো ব্যথা হয়ে গিয়েছে। এবার একটু ভালো লাগছে। আদ্রিতার বুঝি আজকে আশ্চর্য হওয়ারই দিন। গাড়ি হতে নেমে হাঁ করে দেখছে চারিপাশটা। কি সুন্দর জায়গা। ছোট ছোট বাড়ি, তবে বেশ দূরে দূরে। সূর্য মামা ডুবে গিয়েছে। আকাশটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে। তবে পাখি দেখা যাচ্ছে না। এদেশে কি পাখি নেই? এবার আদ্রিতার নজর পড়ে নিজের সামনের বাড়িটির পানে। কয়তলা বাড়ি এটা? একতলা। বাড়িতে কোনো গেট নেই, ফুলের বাগান নেই। শুধুমাত্র কয়েকটা সবজি গাছ দেখা যাচ্ছে। আবরার তাসনিম কোথায় গেল? বাড়িতে ঢুকে পড়েছে হবে হয়ত। আদ্রিতাও পা বাড়ায় ভেতরে ঢোকার উদ্দেশ্যে। তখনই দেখতে পায় দুটো মেয়ে আসছে। জিন্স এবং টি-শার্ট পরেছে বোধহয় তারা। চুলগুলো ছোট ছোট এবং ব্রাউন কালার। ধবধবে ফর্সা। আদ্রিতা হাঁ করে তাকিয়ে থাকে, মনে মনে মাশাল্লাহ আওড়ায়। এবং পরপরই হেসে হাত নাড়িয়ে হাই বলে। মেয়ে দুটোও হাই বলে।
যাকো বাবা, এদেশের মানুষ তাহলে হাসতে জানে। আবরার তাসনিনের মতো নয়। আদ্রিতা মুচকি হেসে পা বাড়ায়। অ্যানিকে কোল থেকে নামিয়েছে বেশ অনেকক্ষণ আগেই। অ্যানিকে কোল থেকে নামিয়েছে বেশ অনেকক্ষণ আগেই। সে আপাতত আদ্রিতার পেছন পেছন হাঁটছে। দরজা খোলা। আদ্রিতা একটু উকিঝুঁকি মেরে ভেতরে পা রাখতেই এক মুখো ফুলের পাপড়ি এসে পড়ে তার মাথায়। চমকে ওঠে সে। পরপরই উচ্চস্বরে কিছু ছেলে বলে ওঠে, ওয়েলকাম আবরার, তাসনিনের বোন। হাসি ফুটে ওঠে আদ্রিতার ঠোঁটের কোণে। সবাইকে সালাম দেয়, এবারেও সকলে একসাথে সালাম ফেরায়। আবরার সিঙ্গেল সোফায় বসে পায়ের উপর পা তুলে ফোন ঘাঁটছে। সিয়াম হাঁ করে আদ্রিতাকে দেখছে। পিকচারের থেকেও বাস্তবে বেশি কিউট। ইস, পুরোই একটা পুতুল। আমার নিজের টি শার্ট খুলে সোফা মুছে আদ্রিতাকে বলে, এখানে বসুন ম্যাম। আদ্রিতা আমানের পানে এগিয়ে আসতে আসতে বলে, আমাকে ম্যাম বলতে হবে না। আমার নাম আদ্রিতা। আমাকে আদ্রিতা বলেই ডাকবেন, না হলে আদ্রি। আহাদ জবাব দেয়, আমি পরি বলে ডাকব। ট্রাস্ট মি, তুমি পরীর মতোই সুন্দর। লাজুক হাসে আদ্রিতা। কিছু বলার জন্য হাঁ করতেই আবরার বলে, ওপরের বা পাশের রুমটা তোমার। যাও। সিয়াম বলে ওঠে, সবে মাত্র আসলো, এখনে বসে একটু রেস্ট নিক, তারপর না হয় যাবে রুমে। সিয়ামের কথায় সায় জানিয়ে আদ্রিতাও মাথা নাড়ে। কিন্তু আবরার ফের শক্ত গলায় বলে, যেতে বলেছি আমি। ধুরর। মনে মনে আবরারের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে করতে নিজ কক্ষের পানে ছোটে আদ্রিতা। অ্যানি এদিক সেদিক ঘুরে বাসা দেখছে। ইভাব খপ করে ধরে কোলে তুলে নেয় এবং বলে, আবরার কি কিউট রে, তোর বোন সাথে কেটটাও কিউট। সিয়াম গিয়ে বসে পড়ে আবরারের পায়ের কাছে। দুই পা জড়িয়ে ধরে উরুর উপর মাথা রেখে বলে, কি করলে তোর বোন পটবে ভাই? একটু পটিয়ে দে, না হয় ধরে বেঁধে বিয়ে দিয়ে দে। চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস টানে আবরার। গম্ভীর স্বরে বলে, সে আমার বোন নয় বু। চলবে।